গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল মিত্রের লেখে একটি উপন্যাস গুলমোহর। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম অর্থাৎ শেষ পর্ব। অলকা দিদির ঘরে এসে দেখে ঘর ফাঁকা। আবার ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো। এত বড় বাড়িতে একলা থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল। সামনে গুলাবি যাচ্ছিল। দিদিমণির জন্য রান্নার তদারক করতে গিয়েছিল নিচে। নয়না চৌহানের দেখাশোনা করার কাজেই সারা দিন ব্যস্ত থাকতে হয়। নয়না চৌহানের ঘুম থেকে ওঠার সময় থেকে শুরু করে রাত্রে বিছানায় শুতে যাবার সময়টুকু পর্যন্ত। অলকা জিজ্ঞেস করল, দিদি কোথায় গেছে রে গোলাবি? বেড়াতে গেছে। একলা বেড়াতে গেল কেন হঠাৎ? আমাকে তো কিছু বলে গেল না। গুলাবি বলল, আমাকে বলে গেছে এক্ষুনি আসবে। কখন গেছে? সন্ধ্যা 6টার সময়। এত রাত্রে কোথায় বেড়াচ্ছে? তা তো জানি না, যাবার সময় বলে গেছে কেউ জিজ্ঞেস করলে বলবি এক্ষুনি আসবে। অলকা বলল, তাহলে আমি গিয়ে দেখছি কোথায় গেছে বেড়াতে। কিন্তু এই অন্ধকারে একলা কোথায় যাবে তুমি? অলকা বলল, কিন্তু আমার যে ভয় করছে। দিদি তো কখনো একলা একলা বাইরে যায় না। গাড়ি নিয়ে গেছে? না। তাহলে এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন? তুই কিছু ভাবছিস না? আমি কি ভাববো? আমি তো হুকুমের বাদী খুকু দিদিমণি। আমাকে যা বলবে আমি তাই করব। অলকা বলল, তাহলে আমার সঙ্গে চল, তুই দেখে আসি দিদি কোথায় গেল। চলো চলো। গুলাবির হুকুম তামিল করাই কাজ। এক কথাতে সে রাজি হয়ে গেল। তাহলে তোমার সোয়েটারটা পরে এসো খুকু দিদিমণি, ঠান্ডা লাগবে যে। অলকা চলে যেতেই হঠাৎ নয়না চৌহান ছুটতে ছুটতে এসে বাড়িতে ঢুকেছে। চিৎকার করে উঠেছে গুলাবি। গুলাবি এগিয়ে এসে বলল, কি দিদিমণি, কি হয়েছে? অলকা কোথায়? ওই তো নিজের ঘরে রয়েছে। অলকাকে ডাক, তুই তৈরি হয়ে নে, আমরা এক্ষুনি পালাবো এখান থেকে। কোথায় পালাবে? যেখানে দু চোখ যায় পালাবো। চৌধুরী সাহেব আসবে। চৌধুরী সাহেব আসবার আগেই পালাতে হবে, শিগগির কর। কি বলছো দিদিমণি, তোমার এখনো খাওয়া হয়নি? অলকা দিদিমণিরও খাওয়া হয়নি। কিন্তু তখন আর অত কথা বলবার সময় ছিল না নয়না চৌহানের। নয়না চৌহান ছুটতে ছুটতে অলকার ঘরের দিকে গেল। ডাকল, অলকা, অলকা। অলকা দিদির আওয়াজে ভয় পেয়ে বাইরে এসে অবাক হয়ে গেল। এ কি দিদি, কি হয়েছে? এক্ষুনি পালাতে হবে এখান থেকে, এক্ষুনি। আর 1 মিনিটও দেরি করা চলবে না। চল, গুলাবিকে বলেছি, চল পালিয়ে যাই। কেন দিদি, কি হলো? সব কথা পরে বলবো, অত কথা বলবার সময় নেই এখন। আয়, চলে আয়। কিন্তু কুর্তা পাঞ্জাবি ছায়া সালোয়ার কি কিছু নেব না? সব পরে থাক, শিগগির চলে আয়। দেরি হলে চৌধুরী সাহেব আর যেতে দেবে না, খুন করে ফেলবে আমাদের। বলছো কি তুমি? নয়না চৌহান অলকার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। গুলাবি হতভম্ব হয়ে গেছে। বলল, চৌধুরী সাহেব যদি এসে আমাদের খোঁজে? সেসব ভাববার সময় নেই এখন। নিচে চাকর ঝি সবাই অবাক হয়ে গেছে। তারা সবাই দাঁড়িয়ে দেখছিল। কোথায় যাচ্ছ বিবিজি? সে কথায় আর কি জবাব দেবে? আগে আগে নয়না, আর তার পেছনে অলকা, আর তার পেছনে গুলাবি। কিন্তু গেট পর্যন্ত যেতে হলো না। বুলবুল চৌধুরী ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে সেখানে। কোথায় যাচ্ছ সবাই? নয়না পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়ল সামনে। অলকাও দাঁড়িয়ে পড়ল, গুলাবিও পেছনে দাঁড়িয়ে। চলো, ফিরে চলো। নয়না কিছু উত্তর দিল না তবু। এখান থেকে বাইরে গিয়ে কি রেহাই পাবে ভেবেছ? নয়না সে কথার উত্তর না দিয়ে বলল, পথ ছাড়ো, রাস্তা দাও। বুলবুল চৌধুরী বলল, চেঁচামেচি করো না, তাতে তোমাদেরই বিপদ হবে। নয়না বলল,
তুমি রাস্তা ছাড়বে কিনা বলো। এতক্ষণ যদি বা বুলবুল চৌধুরী একটু ভদ্রতা রক্ষা করে চলছিল, এবার সেটুকু আর রইল না। হঠাৎ যেন তার স্বরূপ বেরিয়ে পড়ল। বলল, চলো তুমি ভেতরে, তোমার সঙ্গে কথা আছে। বলতে গেলে প্রায় ঠেলতে ঠেলতে নয়নাকে ভেতরে নিয়ে গেল। গুলাবিও পেছন পেছন গেল, অলকাও পেছন পেছন। যেন সমস্ত বাড়িটা স্তম্ভিত বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর নয়নাকে ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে শেকল তুলে দিল বুলবুল চৌধুরী। ভেতর থেকে চিৎকার করে উঠল নয়না, খোলো, দরজা খুলে দাও, দরজা খোলো। দুমদুম আওয়াজ করে নয়না ভেতর থেকে দরজায় কিল মারছে। বাইরে বুলবুল চৌধুরী তাকে লক্ষ্য করে বলল, এর শাস্তি তোমায় ভোগ করতেই হবে, আমি দেখাচ্ছি তোমাকে। তারপর শিবনাথ বলল, অলকা চৌহান এই জায়গাটা কোর্টে বলতে উঠে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিল। চোখের সামনে তার দিদিকে অত্যাচার করছে দেখেও সে কিছু করতে পারল না। তার মনে হলো এতদিন যে ভয়ের কথা তার মনে উদয় হয়েছিল তা বুঝি সত্য হতে শুরু করেছে। ওদিকে ঘরের মধ্যে দিদির চিৎকার আর বাইরে বুলবুল চৌধুরী গর্জন। এই আবহাওয়ায় সে সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সেখান থেকে সরে গিয়ে উপরে সিঁড়ি দিয়ে উঠে আড়ালে লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগল। গুলাবি তখনও দাঁড়িয়ে আছে। বুলবুল চৌধুরী তার কাছে সরে এলো। গুলাবি বলল, এত তাড়াহুড়ো করছো কেন? বুলবুল চৌধুরী বলল, আর যে সময় নেই। কেন সময় নেই কেন? বুলবুল চৌধুরী বলল, জানকীকে ধরে ফেলেছি, সে এসেছিল নয়না চৌহানের সঙ্গে দেখা করতে। কেউ দেখতে পায়নি? বুলবুল চৌধুরী গলা নিচু করে বলল, না। গুলাবের কথাবার্তার ব্যবহারে অবাক লেগে গেল অলকার। এমন করে কেন গুলাবি কথা বলছে বুলবুল চৌধুরীর সঙ্গে? যে তার দিদির উপর অত্যাচার করছে তার সঙ্গে এত ভালো করে কথা বলছে কেন? কোথায় সে? কোথায় তাকে রেখে এলে? বাইরে, সেই পাহাড়ের কাছে। তাহলে আগে আরেক কাজ করো। কি কাজ? সমস্ত চাকরঝি যারা বাড়িতে আছে তার আগে ঘুমিয়ে পড়ুক। কেন? কি জন্য বলছো? সব কাজে তুমি বড় তাড়াহুড়ো করো কেন? ধীরে সুস্থে মাথা ঠিক রেখে এসব কাজ না করলে পরে যে বিপদ হবে। বুলবুল চৌধুরী বলল, কিন্তু তুমি যেমনভাবে বলেছিলে তেমনিভাবে তো করছি। গুলাবি বলল, আমি তোমাকে বারবার বলছি মাথা ঠান্ডা করে মুখে হাসি ফুটিয়ে থাকতে, তা পারো না কেন? বুলবুল চৌধুরী বলল, কিন্তু আর যে দেরি সইছে না। ক্রেডিটাররা যে বড় জোর তাগাদা দিচ্ছে, আমি যে তাদের জ্বালায় অস্থির হয়ে উঠেছি। আবার তুমি চেঁচাচ্ছ? চুপি চুপি কথা বলো না। এবার একজন ডাক্তার ডাকতে হবে। একটু বেশি রাত না হলে সমস্ত জানাজানি হয়ে যাবে। তারপর দুজনেই গলা নিচু করে কী সব পরামর্শ করতে লাগল। অলকা কান পেতে শোনবার চেষ্টা করল, কিন্তু অত আস্তে কথা শোনা গেল না। তারপর হঠাৎ দুজনে উঠল। উঠে বারান্দা দিয়ে বেরিয়ে নিচে নামতে লাগল। অলকার মনে হলো এই সুযোগ, এই সুযোগে সে দিদির ঘরে শিকলটা খুলে দিয়ে দিদিকে বার করে আনতে পারে। দিদি তখনও ঘরের ভেতর থেকে চিৎকার করছে, দরজা খোলো, দরজা খুলে দাও। কেউ সাড়া দিচ্ছে না, কেউ সে কথায় কান দিচ্ছে না। দিদি চেঁচিয়ে যাচ্ছে। হঠাৎ দিদি চিৎকার করে ডাকতে লাগলো, অলকা, অলকা, আমাকে ঘরের ভেতর আটকে রেখেছে রে, আমাকে খুন করে ফেলবে এরা, অলকা, অলকা। বুলবুল চৌধুরী আর গুলাবি নিচে বসেছিল। এই কথা শুনেই বোধহয় আবার তারা উপরে উঠে এলো। বুলবুল চৌধুরী জিজ্ঞেস করল, অলকা কোথায়? সে কি ঘরে আছে? এতক্ষণ যেন তার কথা মনে ছিল না বুলবুল চৌধুরীর। গুলাবি বলল, দেখি কোথায় গেল সে। বলে দুজনেই আবার মোড়ে ঘুরল। বারান্দা পেরিয়ে অলকার ঘরের দিকে গেল। অলকার বুকটা এতক্ষণে দূর দূর করে উঠল। এবার তাকেই খুঁজতে গেছে দুজনে। অলকা আস্তে আস্তে টিপে টিপে পায়ে নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে এলো।
তারপর একতলায় নেমে অন্ধকারের মধ্যে বাগান পেরিয়ে সদর গেট ছাড়িয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো অন্ধকারের মধ্যে। তখন আর কোনো দিকে খেয়াল নেই। এখান থেকে বেরিয়ে যেতে না পারলে তারও যেন দিদির মতো অবস্থা হবে। দৌড়তে দৌড়তে সোজা গিয়ে হাজির পাশের বাড়িতে। পাশের বাড়িটাও কাছে নয়, বিরাট একটা কম্পাউন্ড ঘেরা বাগান, মিসেস চোপড়ার বাড়ি। আশেপাশে কাউকে জিজ্ঞেস করবার মতো লোকও কেউ নেই। ঠান্ডায় সবাই দরজা জানলা বন্ধ করে ভেতরে শুয়ে পড়েছে। সমস্ত বাড়িটাই প্রায় অন্ধকার। কাকে জিজ্ঞেস করবে আর্টিস্ট আনন্দ মিশ্র কোন ঘরে থাকে? আর এতদিন আর্টিস্ট এখানে আছে কিনা তাই বা কে বলবে? হঠাৎ একটা পাশের দিকের ঘরের ভেতরে আলো জ্বলছে মনে হলো। কেউ নিশ্চয় জেগে আছে ওখানে। ওকে জিজ্ঞেস করলে জানতে পারা যাবে আর্টিস্ট বাড়িতে আছে কিনা। জানলার বাইরে থেকে ঘা দিতে লাগলো অলকা। ভেতর থেকে কে যেন উত্তর দিল, কে? আর তারপরেই জানলার পাল্লা দুটো খুলে গেল। খুলে যেতেই আর্টিস্ট মুখ বাড়িয়েছে বাইরের দিকে। কে? আমি আর্টিস্ট, আমি আমি অলকা। শিবনাথ বলল। এখান থেকে কেসটা অন্যদিকে মোড় ঘুরল। এরপর থেকে চৌধুরী লজে যে কি ঘটল কেউ জানে না। অলকাও নেই। অলকা নিজেই বলল, আমি সেদিন রাত্রিরে ও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, নইলে আমাকে ওরা খুন করে ফেলতো। আমি আর্টিস্টকে নিয়ে তারপর দিন ভোরবেলায় চলে গেলাম নৈনিতালে আমার কাকার কাছে। আর কোথায় বা যাবার জায়গা আছে আমার? আর্টিস্ট আমাকে নিয়ে গিয়ে কাকার কাছে পৌঁছে দিল। কাকা জিজ্ঞেস করল, আবার কেন ফিরে এলি? আমি সব বললাম, যা কিছু দেখেছি সমস্তই খুলে বললাম। কিন্তু অদ্ভুত মানুষ ওই চৌহানজি। কাকা শুনে বলল, ধুর পাগলি, এরকম ঝগড়া তো সব বাড়িতেই হয়। স্বামী স্ত্রীতে ওরকম ঝগড়া হয়েই থাকে। ও নিয়ে মাথা ঘামালে চলে? ওই জন্য তো আমি বিয়েই করলাম না সারা জীবন। আনন্দ বলল, কিন্তু আমার মনে হচ্ছে নিশ্চয় কিছু বিপদ হয়েছে। মনে হচ্ছে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। তোমরা সব জিনিসের মধ্যে কেবল ষড়যন্ত্র দেখো, সব জিনিস সহজ করে নিতে পারো না। তাহলে অলকাকে জিজ্ঞেস করে দেখুন না, গুলাবি তো নয়নার আয়া ছিল, সে কেন বুলবুল চৌধুরীর সঙ্গে অমন নিচু গলায় কথা বলছিল? সে বুলবুল চৌধুরীকে বাধা দিতে পারল না। কাকা বলল, সে মেয়ে মানুষ, সে কি করে বাধা দেবে? তার অত সাহস কি করে হবে? মেয়ে মানুষের কখনো সাহস থাকে? তবে আর মেয়ে মানুষ বলেছে কেন? দুজনে মিলে সেদিন কিছুতেই কিছু বোঝানো গেল না আশিস চৌহানকে। সমস্ত দিনটা কেমন করে কাটল তার মনে ছিল না আর্টিস্টের। এখানে না এসে সোজা বুলবুল চৌধুরীর বাড়িতে গেলেই পারত, গিয়ে জানতে চাইতে পারত নয়না কোথায়। কিন্তু অলকার কথা ভেবেই বোধ হয় এখানে চলে এসেছিল। নিরাপদে পৌঁছে দিয়ে আবার তার নয়নার বাড়িতে যাওয়া উচিত। ফিরে গিয়ে সোজা আনন্দ সেই বুলবুল চৌধুরীর বাড়িতেই যাবে। শুধু যাবে নয়, যেমন করে পারে নয়নার সঙ্গে দেখাও করবে। আর্টিস্ট বলল, তুমি এখানে নিশ্চিন্তে থাকো, আমি তোমার দিদিকে এখানে পৌঁছে দিয়ে যাব। কিন্তু ওরা যদি দিদিকে এখানে আসতে না দেয়? আর্টিস্ট বলল, তার ব্যবস্থাও আমি করব, আমি পুলিশের হেল্প নেব। কিন্তু দিদিকে এ অবস্থায় একলা ছেড়ে এসে আমার ভয় করছে। আর্টিস্ট বলল, ভয় কি, আমি তো আছি। আমি তোমার দিদিকে নিয়ে কালই চলে আসব। কিন্তু তুমি যাবার আগে যদি কিছু বিপদ ঘটে যায়? আর্টিস্ট বলল, অত ভয় করলে কি চলে? বুলবুল চৌধুরী যত বড় পাষণ্ডই হোক, তারও তো প্রাণের ভয় আছে। যারা যত বদমাশ লোক তারা তত ভীরু। যখনই জানতে পারবে তুমি বাড়িতে নেই, বাড়ি থেকে তুমি পালিয়ে গিয়েছ, তখনই তারা ভয় পেয়ে যাবে। তখনই আর কিছু সাহস করবে না। তোমার কোনো ভয় নেই, তুমি সহ্য করে থাকো। অলকা বলল, গুলাবি যে এর মধ্যে আছে আমি তো একবারও সন্দেহ করতে পারিনি। দুপুরবেলা সব বন্দোবস্ত করে আনন্দ বেরিয়ে আসছিল। হঠাৎ একটা টেলিগ্রাম এসে হাজির। আর্জেন্ট টেলিগ্রাম, আশিস চৌহানের নামে। পাঠিয়েছে বুলবুল চৌধুরী।
দু লাইনের মধ্যে তাতে লেখা আছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি নয়না চৌধুরী হঠাৎ কাল রাত্রে অসুস্থ হয়ে ওঠে আর সঙ্গে সঙ্গে মারা যায়। পরে চিঠি লিখছি, ইতি বুলবুল চৌধুরী। মিসেস চোপড়া অবাক হয়ে গিয়েছিল। কেনই বা আর্টিস্ট চলে গিয়েছিল, আবার কেনই বা হঠাৎ ফিরে এলো? যাবার সময় খবর দিয়েও যায়নি আনন্দ। খবর দেবার তখন সময় ছিল না তার। সত্যি অনেক রাত হয়ে গিয়েছিল। তখন মিস্টার চোপড়া ও মিসেস চোপড়া সবাই ঘুমিয়ে পড়েছিল, অথচ অপেক্ষা করবার সময়ও নেই তখন তাদের। অলকা একটা বাড়তি জামাও আনেনি সঙ্গে করে, যেমনভাবে ছিল সেইভাবে চলে এসেছিল। পরদিন সকালবেলা চাকরদের ডেকে জিজ্ঞেস করল মিসেস চোপড়া, আর্টিস্ট কখন গেল? কখন গেল তা কেউ জানে না, জানে শুধু এক দারোয়ান। মিস্টার চোপড়ার বাড়িতে সে বহুদিন চাকরি করছে। সে বলল, হুজুর, আমি তখন গেট বন্ধ করে দিয়েছি। তখন সাহেব আমাকে গেট খুলে দিতে বললে। তখন অনেক রাত। এমন করে হঠাৎ চলে যাওয়ার রহস্যটা কিছুতেই বুঝতে পারেনি সেদিন মিসেস চোপড়া। তবে তাদের বাড়িতে তার কোনো অসুবিধা হচ্ছিল, কোনো কষ্ট? অথচ একদিনও তো মুখ ফুটে কিছু বলেনি আর্টিস্ট। মিসেস চোপড়ার ছবিটাও তখনও শেষ হয়নি। অমন সাথের ছবিটা কি ওই রকমই পড়ে থাকবে নাকি? কিন্তু হঠাৎ সেদিন সকালবেলা আবার আর্টিস্টকে দেখে অবাক হয়ে গেছে মিসেস চোপড়া। এ কি, কোথায় ছিলেন আপনি? এরকম চেহারা হলো কেন? আনন্দ চেহারাটা সত্যি দুদিনে যেন অন্যরকম হয়ে গিয়েছে। আমি ভাবলাম আমাদের এখানে বুঝি খুব কষ্ট হচ্ছিল আপনার, তাই চলে গেছেন। মিস্টার চোপড়ার আমি দুজনেই ভেবে ভেবে অস্থির। তা কোথায় ছিলেন এই দুদিন? আনন্দ বলল, আমি নৈনিতাল গিয়েছিলাম। হঠাৎ আবার নৈনিতাল যেতে গেলেন কেন? কোনো কাজ ছিল নাকি? আনন্দর মুখটা অন্য দিনের চেয়ে আরও গম্ভীর গম্ভীর। মিসেস চোপড়া জিজ্ঞেস করল, কি হলো বলুন তো আপনার? না, কিছু হয়নি। আর্টিস্ট নিজের ঘরের জিনিসপত্রগুলো গোছাচ্ছিল। খানিক পরে বলল, আমাকে ক্ষমা করবেন মিসেস চোপড়া, আমি আপনার ছবি এখন শেষ করতে পারবো না। সে কি, আমি তাহলে কি করব? আনন্দ বলল, আমার মনটা তেমন ভালো নেই, ছবি আঁকতে মন বসছে না। সত্যি আপনার কি হলো বলুন তো? বিশ্বাস করুন, আমার মন ভালো নেই, আমার মনটা বড় খারাপ লাগছে। কিন্তু এতদিন তো বেশ ছিল, এখন হঠাৎ এমন হলোই বা কেন? সত্যি মিসেস চোপড়ার মনটাও যেন খারাপ হয়ে গেছে কথাটা শুনে। কত স্বাদ ছিল তার ছবিটা সকলের কাছে দেখিয়ে বাহাদুরি নিবে, সব ব্যর্থ হয়ে গেল। সত্যি বলুন না, কি হয়েছে আপনার? আপনি যদি বলেন আরও টাকা আপনার দরকার, তাহলে তাও মিস্টার চোপড়াকে বলতে পারি। আনন্দ বলল, না মিসেস চোপড়া, তা যদি হতো তাহলে আমি তা খুলেই বলতাম। তাহলে এখন কি হবে? আনন্দ বলল, আমি কিছুদিন বাইরে যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে আবার আঁকতে শুরু করব, আপনি কিছু ভাববেন না। হঠাৎ যেন মিসেস চোপড়ার একটা কথা মনে পড়ে গেছে, এমনিভাবে বলল, এইদিকে একটা বিপদ হয়েছে, শুনেছেন? কি বিপদ? সেই যে আপনি যার ছবি এঁকেছিলেন মনে আছে, সেই মিসেস চৌধুরী, তিনি হঠাৎ মারা গেছেন। আপনি যেদিন হঠাৎ চলে গেলেন সেই রাত্রিরেই। আনন্দ মুখ তুলে সোজাসুজি চাইল মিসেস চোপড়ার দিকে। আপনি দেখেছেন? দেখেছি মানে? সকালবেলায় খবর পেয়ে তো আমরা চৌধুরী লজে গেলাম। পাড়াপড়শির বিপদে যাব না? পরের বিপদ আপদে যদি না দেখলাম তো কখন দেখব? আহা, মিস্টার চৌধুরীকে ভাবতাম বুঝি খুব নিষ্ঠুর মানুষ, কিন্তু তা নয়, খুব ভালোবাসত নিজের স্ত্রীকে মনে হলো। হঠাৎ আনন্দ চিৎকার করে উঠল, মিথ্যে কথা! মিথ্যে কথা মানে? মানে নয়না চৌহান মরতে পারে না, ও বুলবুল চৌধুরী সব ষড়যন্ত্র,
ওর সব চালাকি। মিসেস চোপড়া ভীষণ অবাক হয়ে গেছে। হঠাৎ আর্টিস্ট এত ক্ষেপে উঠল কেন? আনন্দ আবার বলতে লাগলো, আপনি জানেন না ও কিরকম লোক, ওই বুলবুল চৌধুরী। মিসেস চোপড়া বলল, আমি নিজের চোখে মিসেস চৌধুরীকে শ্মশানে নিয়ে যেতে দেখলাম। তাকে পুড়িয়ে ছাই করে দিয়ে এলো সবাই মিলে। আর আপনি বলছেন মিসেস চৌধুরী মারা যায়নি? বলল, আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু আমি তবু জানি নয়না চৌহান মারা যায়নি। তারপর বলল, আচ্ছা, আমি আজ আসি মিসেস চোপড়া, আমার মনটা ভালো হয়ে গেলে আবার আসব। বলে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়ল। জিজ্ঞেস করলাম, তারপর? শিবনাথ বলল, ডিফেন্সের লয়ার এইখানটাতে একটু বেশি জোরে আর্গুমেন্ট করলো, কারণ নয়না চৌহান যে মারা গেছে সে সম্বন্ধে কোনো ডকুমেন্টের অভাব নেই তাদের। একে একে সব সাক্ষীকে ডেকে তারা এভিডেন্স দেওয়ালো যে তারা সবাই নয়না চৌহানের ডেড বডি দেখেছে। মেডিকেল সার্টিফিকেটও তারা প্রডিউস করলো। ডাক্তারের সার্টিফিকেটে স্পষ্ট লেখা রয়েছে যে মিসেস চৌধুরী হঠাৎ স্ট্রোকের দ্বারা আক্রান্ত হওয়াতে মৃত্যুমুখে পতিত হয়েছে। জানকীর মাও কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিল যে সেদিন রাত্রে চৌধুরী সাহেবের বউ মারা যায়। চাকর বাকররা অনেকে সাক্ষ্য দিল। এরপরে ডিফেন্সের লয়ার কোর্টে জজের সামনে বলতে লাগলো, এরপরে যদি কেউ প্রমাণ করতে চায় যে মিসেস চৌধুরী মারা যায়নি, তাহলে তাকে বাতুল বলা ছাড়া আর কোনো উপায় নেই। গুলাবি উঠে সাক্ষ্য দিল যে মিসেস চৌধুরী হঠাৎ অসুস্থ হওয়াতে চৌধুরী সাহেব ডাক্তার ডেকে নিয়ে আসেন এবং তার 4-5 ঘন্টা পরেই মিসেস চৌধুরী মারা যান। মারা যাবার সময় গুলাবি নিজে তার মনিবের মাথার কাছে বসেছিল। প্রসিকিউশন লয়ার তখন জিজ্ঞেস করল, কিন্তু পাগলাগারদে যাকে এখন রাখা হয়েছে সে কে? গুলাবি বলল, সে জানকী। সে যে জানকী তার প্রমাণ কি? গুলাবি বলল, প্রমাণ তার মা। তার মাই সাক্ষ্য দেবে যে সে তারই মেয়ে। জানকীর মাও সাক্ষ্য দিতে দাঁড়ালো। সে হাউ হাউ করে কাঁদতে লাগলো কাঠগড়ায় উঠে। বলল, ওরে জানকী, তুই কেন ওখান থেকে পালিয়েছিলি মা? তোর কিসের দুঃখ? চৌধুরী সাহেব কত টাকা খরচ করেছে তোর জন্য, তা তুই বুঝলি না? প্রসিকিউশন উকিল জিজ্ঞেস করলেন, বেশ ভালো করে চেয়ে দেখো তো, ও তোমার মেয়ে তো? জানকীর মা বলল, তা আমার মেয়ে না তো কার মেয়ে বাবা? আমি নিজের মেয়েকে চিনতে পারবো না? জানকী হঠাৎ চিৎকার করে উঠল, না, আমি তোমার মেয়ে নই। আমি নয়না চৌহান। তোমার মেয়ে মারা গেছে। কোর্টময় যেন একটা গুঞ্জন ধ্বনি উঠল। জানকীর স্বাস্থ্যটা খারাপ, কিরকম রোগা রোগা দেখাচ্ছিল, যেন ভেঙে পড়েছে সে। বহুদিন আগে যখন ধর্মেন্দ্র চৌধুরীর বাড়িতে আসতেন আত্মা চৌহান, সেই তখনকার দিনে নামকরা বাইজিরা আসতেন গান বাজনা করতে। বেহাগে, ললিতে, বিভাসে, দরবারি, কানাড়ায় 2 বন্ধুর আড্ডা জমে উঠত শেষ রাত পর্যন্ত। যখন সুরের মূর্ছনায় বাতাস মাতাল হয়ে উঠেছে, তখন এক এক রাত্রে সমস্ত গোলমাল হয়ে যেত। কে ভাইজি, কে আয়া, আর কে বাবু, সব একাকার হয়ে যেত সে সময়। জানকীর জন্ম সেই রাত্রের অন্ধকারের মধ্যে। জানকীর বুড়িমা তাই আজও কাঁদে, আজও হাসে সেই সব দিনের কথা মনে করে। সেই সব দিনের কথা মনে করেই বুড়ি আজও আশীর্বাদ করে চৌধুরী সাহেবকে। বুড়ি বলতো, তুমি বেঁচে থাকো বাবা, তুমি যে আমার কত উপকার করেছ। কিন্তু কোর্টের এত ব্যাপারেও আনন্দ মোটেও হতাশ হয়নি। জীবনে এর চেয়ে হতাশ হবার অনেক ঘটনা ঘটেছে। অনেকবার অনেক অবস্থার মধ্যে তাকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়েছে। কেন হেরে যাব? কেন আমি হার মানব পৃথিবীর কাছে? আমি যতক্ষণ ন্যায়ের পথে আছি ততক্ষণ আমি তোমার কাছে ছোট হব না। হতে পারো তুমি বুলবুল চৌধুরী, হতে পারে তোমার অনেক টাকা আছে, আমার চেয়ে অনেক টাকা আছে। তুমি হয়তো তোমার টাকা দিয়ে আমাকে কিনে নিতে পারো,
কিন্তু আরেক ব্যাপার, আমি তোমার সমান কিংবা হয়তো তোমার চেয়েও বড়। সেখানে আমি সম্রাট, সেখানে আমার ঈশ্বরও যা, আমিও তাই। যেদিন প্রথম নয়না চৌহানের মৃত্যুর খবর পেয়েছিল আনন্দ, সেদিনও বিশ্বাস করেনি। আজ কোর্টে শুনানির পরও বিশ্বাস করছে না। মিস্টার পুরোহিত প্রথমে অবিশ্বাস করেছিলেন। তিনি বলেছিলেন, নয়না যে মারা গেছে এ আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারছেন না কেন? আনন্দ বলেছিল, নয়না চৌহান মরতে পারে না বলে আমি বিশ্বাস করছি না। মিস্টার পুরোহিত বলেছিলেন, ওসব সেন্টিমেন্টের কথা ছেড়ে দিন। আইন সেন্টিমেন্টের ধার ধারে না। আমরা শুধু ডকুমেন্ট মানি। আপনি কোনো প্রমাণ দিতে পারেন? বলুন, কিসের প্রমাণ আপনি চান? মিস্টার পুরোহিত বলেছিলেন, আপনি প্রমাণ দেখান যে যে মারা গেছে সে নয়না চৌহান নয়। আনন্দ বলেছিল, আমি প্রমাণ দিতে পারি এইটুকু যে যে মেয়েটিকে জানকী বলে পাগলাগারদে পুড়ে রাখা হয়েছে সে জানকী নয়। সেটা কি করে প্রমাণ করবেন? তার প্রমাণ সে জানকী দেবে। সে নিজেই বলছে সে জানকী নয়, সে নয়না চৌহান। আপনি কি তার সঙ্গে পাগলাগারোতে গিয়ে দেখা করেছিলেন নাকি? আনন্দ বলেছিল, হ্যাঁ, দেখা করবার পরই তো আমি আশিস চৌহান সাহেবের কাছে যাই। তার চিঠি নিয়েই তো আপনার কাছে এসেছি। মিস্টার পুরোহিত খানিকক্ষণ চুপ করেছিলেন। তারপর জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আপনি নয়না চৌহানের ব্যাপারে এত মাথা ঘামাচ্ছেন কেন? আপনার কিসের স্বার্থ? আনন্দও একথার জবাব দিতে গিয়ে একটু থমকে গিয়েছিল। সত্যিই তো, তার কিসের স্বার্থ? তার সঙ্গে নয়না চৌহানের সম্পর্কই বা কী? নয়না চৌহানের বিয়ে হয়ে গেছে, তার সম্বন্ধে আনন্দর কোনো কৌতূহল, কোনো প্রশ্ন তো থাকার কথা নয়, থাকা উচিতই নয়, থাকা বেআইনি। আপনারও কি তার প্রপার্টির উপর লোভ? আপনিও কি গুলমোহর স্টেটের জন্য এত পরিশ্রম করছেন? এ কথার উত্তর দেয়নি আনন্দ। এ কথার উত্তর দিতে আনন্দর ঘৃণা হয়েছিল। শুধু বলেছিল, দেখুন, আপনার ডিউটি আপনার ক্লায়েন্টের স্বার্থ দেখা। আপনি কেস করে ফেলুন, ফলাফল যা হয় সে ভবিতব্যের ব্যাপার। ঠিক আছে, তাই করব। এরপরে মামলা উঠেছিল কোর্টে। দিনের পর দিন শুনানি হতো আর আনন্দ মিস্টার পুরোহিতের কাছে গিয়ে দাঁড়াতো। জিজ্ঞেস করত, কেমন বুঝছেন মিস্টার পুরোহিত? মিস্টার পুরোহিত গম্ভীর হয়ে বলতেন, আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। কেন আশা দেখতে পাচ্ছেন না? সব এভিডেন্স তো আমাদের বিপক্ষে যাচ্ছে। জানকীর মা যে নিজেই সাক্ষ্য দিয়ে গেল, সে তার নিজের পেটের মেয়ে, তার নাম জানকী। এতেও হতাশ হয়নি আনন্দ। কোর্টের মধ্যে নয়না চৌহানকে গিয়ে বলতো, তুমি কিছু ভেবো না নয়না, আমি যেমন করে পারি তোমাকে ছাড়িয়ে আনবই। নয়না চৌহান বলতো, কিন্তু আমার কথা যে কেউ বিশ্বাস করছে না। আনন্দ বলতো, আমি তো বিশ্বাস করি। কিন্তু তুমি বিশ্বাস করলে তো লাভ হবে না কিছু। তুমি ভালো করে সব মনে করতে চেষ্টা করো। যেদিন তোমাকে চৌধুরী সাহেব দরজা বন্ধ করে আটকে রাখলো ঘরে, সেদিন কি হয়েছিল? নয়না বলতো, আমার যে কিছুই মনে পড়ছে না। আমার যে মাথার মধ্যে সব গন্ডগোল হয়ে যায়, বেশিক্ষণ ভাবলেই যে মাথাটা ঘুরতে থাকে। সেদিন কত রাতে তোমায় ঘর থেকে বার করলো ওরা? তা তো জানি না। একটু মনে করতে চেষ্টা করো না। কি করে মনে করব? আমি যে তখন অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হবার পর আমি দেখলাম আমি পাগলাগারদের মধ্যে রয়েছি। সবাই আমাকে জানকী বলে ডাকছে। আমি যত বলে আমি জানকী নই, নয়ও না, ততই সবাই অবিশ্বাস করে। সবাই বললে আমি নাকি পাগলাগারদ থেকে পালিয়ে গিয়েছিলাম। অনেক দিন পর আবার আমাকে খুঁজে পেয়েছে। সত্যি, সে একদিন গিয়েছে নয়না চৌহানের। সেসব দিনের কথা যখন কোর্টের এভিডেন্স দিতে গিয়ে আনন্দ বলেছিল, কেউ বিশ্বাস করেনি। কোর্টের জজ সাহেব থেকে শুরু করে উকিল, মুহুরি, অ্যাডভোকেট, কেউই বিশ্বাস করেনি আনন্দর কথা। মনে মনে অবিশ্বাসের হাসি হেসেছে, সন্দেহ করেছে। সবাই বলেছে, ছোকরার এত আগ্রহ কেন নয়না চৌহান সম্বন্ধে? নিশ্চয়ই কিছু মতলব আছে। জানকীকে নয়না চৌহান বলে প্রমাণ করতে পারলে আনন্দরই লাভ 16 আনা।
বুলবুল চৌধুরী জেল হয়ে গেলে আনন্দই নয়না চৌহানের গুলমোহর এস্টেটটা হাত করবে। জিজ্ঞেস করলাম, তারপর তারপর কি হলো বলো? বুলবুল চৌধুরীর পানিশমেন্ট হলো? কনভিকশন হলো? শিবনাথ বলল, আমি তো শুধু পয়েন্টসগুলো বলে যাচ্ছি, খুঁটিনাটি ব্যাপার সব তোমার, ওগুলো তুমি বাড়িয়ে কমিয়ে নিও। মামলাটা যে বড় কমপ্লিকেটেড, কারণ লখনৌতে এই মামলা নিয়ে কয়েক মাস খুব হইচই চলেছিল। আমি বললাম, কিন্তু শেষকালে কি হলো? বুলবুল চৌধুরীর কনভিকশন হলো? শিবনাথ বলল, না। কেন? কারণ কিছুই প্রমাণ করা গেল না। বুলবুল চৌধুরী পাকা লোক, সে যা কিছু করে সমস্ত আটঘাট বেঁধে করে, তার কোনো ব্যাপারে কোনো খুঁত পাওয়া গেল না। সে যে স্ত্রীর মৃত্যুতে কতখানি শোক পেয়েছিল, কাঠগুদামের পাড়ার লোকেরা সাক্ষীতে তারই প্রমাণ দিয়ে গেল। মিসেস চোপড়া সে নিজে সাক্ষ্য দিয়ে গেল স্ত্রীর মৃত্যুর দিন কীরকম মুষড়ে পড়েছিল। প্রসিকিউশন জেরা করতে লাগলো তাকে। আপনি মিসেস চৌধুরী মারা যাওয়ার খবর কখন পেলেন? পরের দিন সকালবেলা। খবর পেয়েই তো আমি দেখতে গেলাম। গিয়ে কি দেখলেন? দেখলাম মিসেস চৌধুরী খাটের উপর শুয়ে রয়েছে। দেখে মনে হলো তিনি যেন ঘুমোচ্ছেন। মিস্টার চৌধুরী পাশে দাঁড়িয়েছিলেন, তার চোখ দিয়ে জল পড়ছিল। আপনি তাকে কিছু জিজ্ঞেস করলেন না? মিসেস চোপড়া বলল, আমি মিসেস চৌধুরীর আয়া গুলাবিকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল মিসেস চৌধুরীর। গুলাবি কি বলল? গুলাবি বলল, দিদিমণি হঠাৎ হার্ট ফেল করেছেন, ডাক্তার সাহেবকে ডাকা হয়েছিল, তিনি কিছুই করতে পারলেন না। শুধু মিসেস চোপড়াই নয়, যে ডাক্তার শেষ সময়ে নয়না চৌহানকে দেখেছিলেন তিনিও বললেন সেই একই কথা। তিনিও বললেন তিনি মিস্টার চৌধুরীর কাছ থেকে কল পেয়েই মিসেস চৌধুরীকে দেখতে এসেছিলেন। এসে দেখলেন তার আসার আগে পেশেন্ট কোলাপস করেছে। প্রসিকিউশন জিজ্ঞেস করল, আপনি কি করলেন তখন? ডাক্তার বললেন, তখন আর আমার কিছু করা ছিল না, আমি ওষুধও দিলাম না, কিছু না, শুধু ডেথ সার্টিফিকেট দিয়ে গেলাম। আপনার কি কিছু সন্দেহ হয়েছিল? কিসের সন্দেহ? রোগীকে কি খুন করা হয়েছিল, না স্বাভাবিক মৃত্যু হয়েছিল রোগীর? ডাক্তার বললেন, সে সন্দেহ হলে আমি তো ডেথ সার্টিফিকেট দিতাম না। ডাক্তারের সাক্ষ্য দেবার পর ডাকা হলো গুলাবিকে। প্রসিকিউশন জিজ্ঞেস করল, আপনি বলতে পারেন কিসে মিসেস চৌধুরীর মৃত্যু হয়েছিল? হার্ট ফেল করে। মিস্টার চৌধুরী কি কোনো রকম কষ্ট দিয়েছিলেন মিসেস চৌধুরীকে? কোনো অত্যাচার করেছিলেন? আপনি তো সবসময় মিসেস চৌধুরীর পাশে পাশে থাকতেন। গুলাবি বলল, আমি বরাবর মিসেস চৌধুরীর কাছে থাকতাম, বিয়ের আগেও থাকতাম, পরেও থাকতাম। আমি কখনো মিস্টার চৌধুরীকে কোনো কড়া কথা বলতে শুনিনি। মিস্টার চৌধুরী মিসেস চৌধুরীর সঙ্গে কেমন ব্যবহার করতেন? গুলাবি বলল, বড় ভালোবাসতেন মিস্টার চৌধুরী তার স্ত্রীকে, একদিন তাকে না দেখলে থাকতে পারতেন না। আর মিসেস চৌধুরী, তিনি কি অসুখী হয়েছিলেন বিয়ে করে? গুলাবি বলল, না, মিসেস চৌধুরী আমাকে অনেকবার বলেছেন তার মতন স্বামী হয় না, অমন স্বামী পাওয়া ভাগ্যের কথা। সাক্ষ্য দিতে দিতে গুলাবি অনেকবার কেঁদে ফেলেছিল। সত্যি ভালোবাসত গুলাবি তার মনিবকে। যারা প্রতিদিন কোর্টে গিয়ে শুনানি শুনেছে তারা জানত এ মামলা মিথ্যে সন্দেহের মামলা। জোর করে বুলবুল চৌধুরীকে জড়ানো হয়েছে এ মামলায়। স্ত্রীর মৃত্যুর পর সে যে নয়নার প্রপার্টি গুলমোহর এস্টেট ভোগ করছে এটা কারো সহ্য হচ্ছে না বলেই এ মামলা করা হয়েছে। কিন্তু শেষ দিনে এক অদ্ভুত কাণ্ড ঘটল। যেদিন জজ সাহেব জাজমেন্ট দিলেন সেদিন একটা অবাক কাণ্ড ঘটল কোর্টের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম, কি কাণ্ড? শিবনাথ বলল, আমি তোমাকে গোড়াতেই সে কথা বলেছি। কোন কথা? শিবনাথ বলল, জজ সাহেব তার রায় দিলেন। আমি সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে এসেছি যে আসামি বুলবুল চৌধুরীকে অন্যায়ভাবে এই মামলায় যুক্ত করা হয়েছে। আসামি একজন সম্ভ্রান্ত লোক, তিনি শুধু শিক্ষিত নন,
তিনি কাঠগুদামের একজন ভদ্র বংশজাত অভিজাত সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তি। আসামির এবং ফরিয়াদির সমস্ত এভিডেন্স থেকে আমি নিঃসন্দেহ হয়েছি যে আসামি নির্দোষ। আমি আসামিকে সসম্মানে মুক্তি দিচ্ছি। কথাটা বোধহয় তখন শেষ হয়নি, কোর্টময় একটা গুঞ্জন শব্দ উঠতে শুরু করেছে। আসামির কাঠগড়ায় বুলবুল চৌধুরী দাঁড়িয়েছিল। তার মুখে একটা তাচ্ছিল্যের ক্ষীণ হাসি ফুটে উঠেছিল। হঠাৎ একটা কাণ্ড ঘটল। কোর্টের ভেতরই সবাই বসেছিল। গোলাপি হঠাৎ এক কোণ থেকে উঠে সোজা আসামির কাঠগড়ার সামনে দৌড়ে গিয়ে একটা ছোরা বার করে বুলবুল চৌধুরীর বুকে বসিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে বুলবুল চৌধুরী অবশ হয়ে পড়ে গেল সেইখানেই। তবু গোলাপি ছাড়ল না, আবার মারতে লাগলো, বুকে, পিঠে, মাথায়, ঘাড়ে, মুখে, সর্বত্র। ততক্ষণে পুলিশ, কনস্টেবল, দারোগা সবাই তাকে ধরে ফেলেছে। কিন্তু গুলাবির তখন যেন সত্যি খুন চেপে গিয়েছে। সে বোধহয় আরও মারতে পারলে খুশি হতো, কিন্তু তখন আর উপায় নেই। তার হাত দুটো ধরে তাকে বন্দি করে ফেলেছে পুলিশ কনস্টেবলের দল। আমি অবাক হয়ে গিয়েছিলাম। বললাম, তারপর? শিবনাথ বলল, এমন ঘটনা এর আগেও ঘটেনি কখনো, এর পরেও আর কখনো ঘটেনি। দিনের পর দিন গুলাবি সাক্ষ্য দিয়ে গেছে, দিনের পর দিন বুলবুল চৌধুরীকে সাপোর্ট করে গেছে। একমাত্র গুলাবির সাক্ষীতেই জজ সাহেব বুলবুল চৌধুরীকে মুক্তি দিয়েছে। হঠাৎ মুক্তি দেওয়ার দিন এমন করে আসামিকে খুন করবে সেই গুলাবি, তাকে ওই ভাবতে পারেনি। কোর্টশুদ্ধ লোক চমকে উঠেছিল সেদিন এই ঘটনা দেখে। কোর্টের বাইরেও সেদিন পাড়ায় পাড়ায় সাড়া পড়ে গিয়েছিল। তারপর দিন খবরের কাগজে খবরটা যেন বেরুলো প্রথম, সেদিন আরও ছড়িয়ে পড়ল। তারপর যেদিন গোলাবির শুনানি আরম্ভ হলো, সেদিন কোর্টের ভেতরে মানুষ ঢোকবার আর জায়গা নেই। পুলিশ পাহারাওয়ালা দিয়ে ভিড় কন্ট্রোল করতে হলো। শিবনাথ আবার বলতে লাগলো, বলল, জিনিসটা এমনই রহস্যজনক হয়ে উঠেছিল যে আমিও সকাল সকাল কোর্টে গিয়ে হাজির হলাম ভাই। ডিফেন্স আর প্রসিকিউশন সবাই তখন ঘটনার মোড় ফেরায় স্তম্ভিত হয়ে গেছে। কেন যে গুলাবি অমন কাণ্ড করতে গেল তাও কারো মাথায় এলো না। আমাদের লয়ার মহলে এই নিয়ে খুবই তোলপাড় চলছিল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু হঠাৎ গুলাবি কেন খুন করতে গেল বুলবুল চৌধুরীকে? সম্পত্তির ভাগ নিয়ে দুজনে কি ঝগড়া বেঁধেছিল? শিবনাথ বলল, না তা নয়। তাহলে? সেই কথাই তো বলছি, আমি শুধু পয়েন্টগুলো তোমাকে বলে যাচ্ছি, তুমি গল্প লেখার সময় ওটা বাড়িয়ে নিও। মানুষের ভেতরে যে কত রকমের পশু লুকিয়ে থাকে তারই কাহিনী এটা। গুলাবি সেদিন যদি বুলবুল চৌধুরীকে খুন না করত, তাহলে বাইরের পৃথিবীর লোক কিছুই জানতে পারত না। জানতে পারত না নয়না চৌহান কে, জানকী বা কে, বুলবুল চৌধুরী বা কে, আর গুলাবি নিজেই বা কে। সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে হাতকড়া বাঁধা অবস্থায় গুলাবি যে স্টেটমেন্ট দিয়েছিল তা যারা শুনেছে তারা জীবনে ভুলবে না। আমিও ভুলব না ভাই। গুলাবি মেয়েটা আজ আর নেই, বুলবুল চৌধুরীও নেই, আছে শুধু আনন্দ মিশ্র আর নয়না চৌহান। শেষে দুজনে আছে বটে, কিন্তু কোথায় আছে তা আমি জানি না। ওই ঘটনার পর নৈনিতাল থেকেও চলে গেছে। তার গুলমোহর এস্টেট বেচে দিয়েছে। বেচে দিয়ে সেই টাকা দিয়ে হয়তো অন্য কোথাও চলে গিয়ে নিশ্চিন্তে শান্তিতে দিন কাটাচ্ছে। তাদের কথা হয়তো কারো মনে নেই। আজ মনে আছে শুধু বুলবুল চৌধুরী ও গুলাবির কথা। অথচ গুলাবির নামও গুলাবি নয়, বুলবুল চৌধুরীর নামও বুলবুল চৌধুরী নয়। আমি আরও অবাক হয়ে গেলাম। বললাম, সে কি? শিবনাথ বলল, এ মামলায় সেটাই সবচেয়ে বড় আবিষ্কার। কীরকম? এরপর শিবনাথ গুলাবির সমস্ত জবানবন্দিটা বলে গেল। কোর্টঘর তখন নিস্তব্ধ, নিঝুম। হাতকড়া বাঁধা অবস্থায় গুলাবিকে এনে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। গুলাবি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
জজ সাহেব জিজ্ঞেস করলেন, তুমি দোষী না নির্দোষ? গুলাবি স্পষ্ট গলায় বলল, আমি দোষী। তারপর জজ সাহেবের মুখের দিকে চেয়ে বলল, আমার আরও কিছু বলবার আছে হুজুর, আপনি যদি অনুমতি করেন তো আমার যা কিছু বক্তব্য আছে সমস্ত বলে আমি নিশ্চিন্ত হতে পারি। ফাঁসির আগে আমি পৃথিবীর সব লোককে জানিয়ে যেতে চাই যে আমি যাকে খুন করেছি সে কত বড় হীন চরিত্রের লোক। ধর্মাবতার, আপনি আমার অপরাধের জন্য আমাকে চরম শাস্তি দিলেও আমি দুঃখিত হব না, কারণ আমি মুক্তকণ্ঠে স্বীকার করছি আমি আসামিকে ধর্মাবতারের সামনেই খুন করেছি এবং তার সাক্ষী ধর্মাবতার নিজেই। কিন্তু যেদিন শুনলাম ধর্মাবতার আসামিকে মুক্তি দিলেন সেদিন আমি নিজেকে সামলাতে পারলাম না। আসামির শাস্তির ব্যাপারটা আমি নিজের হাতেই তুলে নিলাম। আমি আইনের অপব্যবহার করেছি, আইনের অমর্যাদা করেছি, তার জন্য ধর্মাবতার আমাকে যা কিছু শাস্তি দেবেন সমস্ত আমি মাথা পেতে নেব। কারণ আমার অপরাধের জন্য আমি দুঃখিত তো নই, লজ্জিতও নই, অনুতপ্তও নই, বরং আসামিকে আমি খুন করতে পেরেছি বলে আমি গর্বিত। বলে গুলাবি আবার জজ সাহেবের দিকে মুখ তুলে চাইল। জজ সাহেব অনুমতি দিলেন, বললেন, বলো। গুলাবি বলতে লাগলো, আমার নাম গুলাবি নয়, আসামি বুলবুল চৌধুরীর নামও বুলবুল চৌধুরী নয়। আমার আসল নাম মেহের, মেহের জোসেফ। আর বুলবুল চৌধুরীর আসল নাম শশী প্যাটেল। লন্ডনে আমাদের দুজনের আলাপ। আমি প্যাটেলকে ভালোবেসেছিলাম লন্ডনেই। শেষে প্যাটেলের সঙ্গে আমার বিয়েও হয়েছিল। আমার বাবা ছিল মুসলমান আর মা ছিল ইস্ট এন্ডের গরিব একজন মেয়ে। আমার বাবা খালাসিগিরি করত। আমার জন্মের আগেই আমার বাবা আমার মাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম প্যাটেল বুঝি বড় লোক। ভেবেছিলাম প্যাটেলকে বিয়ে করে আমি আমার বাবার দেশে চলে আসতে পারবো, চলে এসে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করব। কিন্তু পরে বুঝলাম প্যাটেলও আমার মতো কপর্দকহীন, কোনো রকমে লুকিয়ে লন্ডনে গিয়ে হাজির হয়েছিল। কিন্তু যখন বিয়ে করে ফেলেছি তখন আর কোনো উপায় ছিল না। আর তাছাড়া আমি প্যাটেলকে সত্যিই ভালোবাসতাম। প্যাটেলকে ডিভোর্স করবার কথা কখনো কল্পনা করতে পারতাম না। সেই প্যাটেল একদিন হঠাৎ আমায় এসে বলল এই বুলবুল চৌধুরীর কথা। বুলবুল চৌধুরী ছিল প্যাটেলের অন্তরঙ্গ বন্ধু। বুলবুল চৌধুরীর মা আগেই মারা গিয়েছিল। তার মা ইন্ডিয়ার ধর্মেন্দ্র চৌধুরীর স্ত্রী। স্বামীকে ছেড়ে সে নিজের ছেলে বুলবুল চৌধুরীকে নিয়ে লন্ডনে চলে আসে। দিনের পর দিন প্যাটেল বুলবুল চৌধুরীর সঙ্গে মিশে তার সমস্ত গোপন কথা জেনে নিয়েছিল। বুলবুল চৌধুরীর বাবার নাম কি, কোথায় তাদের জমিদারি, সে জমিদারের আয় কত, তার কে কে আছে, সমস্ত প্যাটেলের জানা হয়ে গিয়েছিল। সে বুলবুল চৌধুরী লন্ডনেই মারা যায়। মরবার দিন হঠাৎ প্যাটেল আমাকে তার প্ল্যানের কথা বলে। প্যাটেল বলে যে সে ইন্ডিয়ায় ফিরে গিয়ে বুলবুল চৌধুরীর নাম নিয়ে তার বাবার প্রপার্টি দখল করবে। তারপর বুলবুল চৌধুরীর সঙ্গে নয়না চৌহানের বিয়ের সমস্ত ঠিকঠাক হয়ে আছে সে কথাও বলে। আর নয়না চৌহানের যে গুলমোহর স্টেট আছে তার আয়ও 15 লক্ষ টাকা বছরে, তাও হাত করে নেবে আস্তে আস্তে। আমি প্রথমে রাজি হইনি, ধরা পড়ে যাবার ভয়ে রাজি হইনি। কিন্তু অত টাকার লোভ সংবরণ করতে পারিনি বলেই শেষ পর্যন্ত আমার স্বামীর কথায় রাজি হই। ঠিক হলো আমি আয়া হিসেবে কাজ নেব নয়না চৌহানের বাড়িতে, আর প্যাটেল বুলবুল চৌধুরী ছদ্মবেশে চৌধুরী লজে গিয়ে উঠবে। তারপর আমি এক জাহাজে চলে এলুম ইন্ডিয়াতে, প্যাটেল এলো পরের জাহাজে। সবাই জানলো আমার নাম গুলাবি আর প্যাটেলের নাম বুলবুল চৌধুরী। সবই ঠিকমতো চলতো, কিন্তু ধরে ফেললে 2 দিন পরেই একটা মেয়ে, তার নাম জানকী। ধর্মেন্দ্র চৌধুরীর বাড়ির একটি ঝিয়ের মেয়ে জানকী। জানকী বুলবুল চৌধুরীকে খুব ভালো করে চিনত। একবার মাছ ধরতে গিয়ে বুলবুল চৌধুরী পিঠে একটা বড়শি ফুটে যায়। তার দাগ ছিল বুলবুল চৌধুরী পিঠে।
সে দাগটা নেই দেখে জানকে একদিন চিৎকার করে উঠল, তুমি অন্য লোক, তুমি বুলবুল চৌধুরী নও। আর সঙ্গে সঙ্গে প্যাটেল তার মুখ চাপা দিয়ে তাকে একটা পাগলা গারদে রেখে দিয়ে এলো। তার মাকেও বলল তার মেয়ে পাগল হয়ে গেছে, তার চিকিৎসা দরকার। বুড়ি মা তার চোখে দেখতে পায় না, মা কিছু বুঝতেও পারল না। আসলে জানকি নয়না চৌহানের বাবা আত্মা চৌহানের অবৈধ সন্তান, তাই তার চেহারার সঙ্গে অত আশ্চর্য মিল ছিল নয়না চৌহানের। সে যাত্রা রক্ষে পেয়ে গেল প্যাটেল, তাই নয়না চৌহানের সঙ্গে প্যাটেলের বিয়েটা অত নির্বিঘ্নে সমাধা হলো। কিন্তু মুশকিল বাঁধল অন্য জায়গায়। যে প্রপার্টির লোভে প্যাটেল ইন্ডিয়াতে বুলবুল চৌধুরী সেজে এসেছিল, সেখানে সে দেখল যে প্রপার্টির আয়ের চেয়ে দেনা বেশি, বহু তার পাওনাদার। প্যাটেল আসতেই পাওনাদাররা ছেঁকে ধরল তাকে, দেনা শোধ করতে হবে। কিন্তু অত টাকা তখন কোথায়? তখন একমাত্র ভরসা নয়না চৌহানের গুলমোহর এস্টেট। প্যাটেল দিন রাত চেষ্টা করতে লাগলো যাতে নয়না চৌহানের সম্পত্তি হাত করতে পারে, কিন্তু নয়না চৌহানও তখন কিছুতেই সই দেবে না। তখন প্যাটেল জোর জবরদস্তি করতে লাগলো নয়নার উপর। ওদিকে তখন জানকিও পাগলা গারদ থেকে পালিয়ে গিয়েছিল। অনেক দিন থেকেই তাকে খোঁজবার চেষ্টা হচ্ছিল, কারণ প্যাটেল যে বুলবুল চৌধুরী নয়, অন্য কেউ, তার প্রমাণ একমাত্র জানকি। সে জানকিকে একদিন হাতে নাতে ধরে ফেলল প্যাটেল। জানকির শরীর তখন খুব দুর্বল। সেদিন টানাটানিতে জানকি অজ্ঞান হয়ে পড়ল। ডাক্তার ডাকা হলো তাকে দেখবার জন্য, কিন্তু সেই রাত্রে মারা গেল জানকি। আমি সেখানে ছিলাম। প্যাটেলকে তখনই আমি পরামর্শ দিলাম সকলকে খবর দিতে যে নয়না চৌহান মারা গেছে, আর নয়না চৌহানকে নিয়ে গিয়ে পুড়ে দেওয়া হলো পাগলা গারদে। তাদের বলা হলো যে জানকিকে আবার খুঁজে পাওয়া গেছে। বলতে বলতে গুলাবি থামল এবার। এক নাগারে কথা বলে বোধহয় তার গলা শুকিয়ে এসেছিল। বলল, এক গ্লাস জল খাবো হুজুর, আমার গলা শুকিয়ে যাচ্ছে। জল খেয়ে গুলাবি আবার বলতে লাগলো, এই পর্যন্ত বেশ চলছিল হুজুর। আমরা যে প্ল্যান করে দুজনে ইন্ডিয়াতে এসেছিলাম সমস্ত ঠিক ঠিক মিলে গিয়েছিল। এবার আমরা নয়না চৌহানের গুলমোহর এস্টেট দখল করে বসলাম। প্যাটেল তখন প্রচুর টাকার মালিক। সেই টাকাই হলো আমার আর প্যাটেলের কাল। টাকা পেয়ে প্যাটেল একেবারে বদলে গেল। বড় বড় হোটেলে গিয়ে আমরা উঠি, দু হাতে টাকা ওড়াই। আমাদের সমস্ত অভাব তখন মিটে গেছে, আমরা বড় লোক। তখন প্যাটেল টাকা পেয়ে আমাকে ভুলে গেল। আমার কথাও আর যেন মনে পড়ল না তার। সে তখন আমাকে ছেড়ে অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করে বেড়াতে লাগলো। আমি যেন কেউ না, আমি যেন তখন তার বোঝা হয়ে দাঁড়িয়েছি বলে আমি বুঝতে পারলাম। কিন্তু একদিন ওই আর্টিস্ট আনন্দ মিশ্রই এই মামলা শুরু করলো নয়নার কাকাকে দিয়ে। নয়নার কাকা আশিস চৌহান ভদ্রলোক, সাদাসিধে ভালো মানুষ, কিন্তু আনন্দের পীড়াপিড়িতে তিনিও চিঠি লিখে দিলেন তার উকিলকে। মামলা শুরু হতে প্যাটেল একটু ভয় পেয়ে গেল। তখন আবার আমার কথা মনে পড়ল তার। প্যাটেল বুঝতে পারল এই বিপদ থেকে একমাত্র আমিই তাকে বাঁচাতে পারি। আমাকে খোশামত করতে লাগলো, তোষামত করতে লাগলো। আমাকে অনেক টাকার সোনার গহনা কিনে দিল। আমার মনও ভিজে গেল। আমি তার পক্ষে সাক্ষ্য দিয়ে তাকে সব অপরাধ থেকে মুক্ত করে দিলাম। প্যাটেল বুঝতে পারল সে এবার ছাড়া পাবেই। রায় বেরোবার আগের দিন হোটেলের ভেতরে মস্ত বড় একটা পার্টি দিল। অনেক মেয়ে এলো, অনেক ছেলে এলো, প্যাটেলের সব নতুন বন্ধু বান্ধব। আবার প্যাটেল যেন অন্য মূর্তি ধরল। সে ভুলে গেল যে আমার সাক্ষ্যতেই তার মুক্তি আসছে। আমি একমাত্র তার পক্ষে সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। রাত্রিবেলা যখন সবাই মদ খেয়ে নেশার ঘোরে মাতলামি করছে, তখন হঠাৎ নজরে পড়ল প্যাটেল নেই। আমি প্যাটেলকে খোঁজার জন্য এদিক ওদিক ঘুরছি। কোথায় গেল সে? অন্য কারোর খেয়াল নেই, কিন্তু আমি তার কথা ভুলিনি। প্যাটেল ভেবেছিল আমিও বোধহয় তার মতো নেশা করে সমস্ত ভুলে থাকব। কিন্তু আমি যে ভালোবাসতাম প্যাটেলকে, আমি কি তাকে ভুলতে পারি? খুঁজতে খুঁজতে হঠাৎ নিজের ঘরে গিয়ে দেখি
প্যাটেল সেখানে। শুধু প্যাটেল নয়, সঙ্গে আরেকটা মেয়ে। মেয়েটাকে জড়িয়ে ধরে প্যাটেল আমারই বিছানার ওপর শুয়ে আছে। আমার মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল। আমি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললাম। আমার মনে হলো সেখানে সেই অবস্থায় তাকে খুন করে ফেলি। আমাকে প্যাটেল দেখতে পাইনি। আমি আলমারি থেকে প্যাটেলের ছুরিটা বার করে খুন করতে গেলাম তাকে, কিন্তু তখনই প্যাটেল আমাকে দেখে ফেলেছে। আমি ছুরিটা শাড়ির মধ্যে লুকিয়ে ফেললাম। প্যাটেল আমাকে দেখে হয়তো লজ্জায় পড়েছিল, আমাকে নানা কথা বোঝাবার চেষ্টা করতে লাগলো, নিজের দোষ ঢাকবার চেষ্টা করতে লাগলো। আমিও আর কিছু বললাম না। আমি এমন ভাব দেখালাম যেন তাকে ক্ষমা করেছে আমি। প্যাটেল আমায় দেখে দেখে তখন খুব আদর করতে লাগলো। গোলাপি আবার থামল, বলল, আমাকে আরেকটু জল দিতে বলুন হুজুর, আমার গলা শুকিয়ে যাচ্ছে। জল খেয়ে আবার বলতে লাগলো গোলাপি, তারপর যেদিন ধর্মাবতার প্যাটেলকে মুক্তি দিলেন সেদিন আর থাকতে পারলাম না। আমি সেই ছুরিটা সঙ্গে করে এনেছিলাম। আমি দৌড়ে গিয়ে তাকে ছেড়ে দেবার আগেই তার বুকে ছুরিটা বসিয়ে দিলাম। একবার, দুবার, তিনবার বসিয়ে দিলাম, যাতে আর বেঁচে উঠতে না পারে। তারপরে একটু থেমে আবার বলল, আমি জানি হুজুর, আমি অপরাধ করেছি। যদি ভালোবাসা আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী। বিশ্বাসঘাতককে খুন করা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। আমার অন্যায় হয়েছিল প্যাটেলের মতো স্কাউন্ড্রেলকে ভালোবাসা। আজ আর আমার কোনো বাসনা কামনা নেই। যাবার আগে শুধু একটা কথা বলে নিই। দিনের পর দিন, মাসের পর মাস আমি নয়না চৌহানকে দেখেছি। আমি জানি নয়না চৌহান প্যাটেলকে ভালোবাসতে পারেনি। সে ভালোবেসেছে আর্টিস্ট আনন্দ মিশ্রকে। আমি নিজে যে ভালোবাসা নিজের জীবনে পাইনি, আমি চাই নয়না সে ভালোবাসা পাক। আমি আজ ধর্মাবতারের সামনে দাঁড়িয়ে হলফ করে বলে যাচ্ছি, নয়না চৌহান সতী। প্যাটেলকে আমি একদিনের জন্য স্পর্শ করতে দেইনি নয়না চৌহানকে। আমি নিজে মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষের চরম সর্বনাশ করতে দিতে পারিনি। আমি সুখী হব যদি জানতে পারি নয়না চৌহান আর আনন্দ মিশ্র সুখী হয়েছে। আমার নিবেদন এখানেই শেষ করছি। ধর্ম অবতার যে আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন তাতে আমি কৃতজ্ঞ। আমার আর কোনো কামনা নেই। গোলাপির জবানবন্দি শেষ হয়ে গেল। কোর্টও সেদিনকার মতো বন্ধ হলো। কোর্ট থেকে বেরিয়ে এলাম। বললাম, তারপর? শিবনাথ বলল, গল্প লেখক হয়ে এরপরও তুমি বলছো তারপর? এরপর কি আর তারপর থাকে? শিবনাথ কথাটা বলে থামল বটে, কিন্তু আমার মনে হলো এ যেন সত্যি ঘটনা নয়। এতক্ষণ ধরে যেন কোনো ইংরেজি ক্রাইম নভেল পড়ছিলাম। যেন কোনো ক্রাইম নভেলে এরকম ঘটনা পড়েছি। সেইটাই সত্যি ঘটনা বলে শিবনাথ আমার কাছে বেমালুম চালিয়ে দিল। জিজ্ঞেস করলাম, সত্যি কি এটা সত্যি ঘটনা, না আমাকে গল্প লেখক পেয়ে ইংরেজি নভেলের গল্প শুনিয়ে দিলে? কিন্তু শিবনাথের তখন আর উত্তর দেবার সময় নেই। তার তখন একজন মক্কেল এসে গেছে। তার সঙ্গে কথা বলতে সে ব্যস্ত হয়ে পড়ল। গল্পের বাক্স বাই রৌমানানুপুর চ্যানেলে আমি রৌমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল মিত্রের লেখা একটি উপন্যাস গুলমোহরের পঞ্চম অর্থাৎ শেষ পর্ব।